প্রথম লোকসভা নির্বাচন হয় 1953 সালে, আর এবার 18তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। গোটা দেশে 7 দফায় নির্বাচন। পশ্চিমবঙ্গেও 7 দফায় নির্বাচন সংগঠিত হবে। 19 এপ্রিল প্রথম দফার ভোট, 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তৃতীয় দফার ভোট 7ই মে, 13ই মে চতুর্থ দফার ভোট, পঞ্চম দফার ভোট 20 মে, ষষ্ঠ দফা 25শে মে এবং সপ্তম দফার ভোট 1 জুন। 4 জুন ভোট গণনা রয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহারের মতোই পশ্চিমবঙ্গে ভোট হবে 7 দফাতে। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট, দ্বিতীয় দফায় 26 এপ্রিল, ওই দিন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট, 7ই মে তৃতীয় দফায় ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে, 13ই মে চতুর্থ দফায় ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম, বোলপুরে, 20 মে পঞ্চম দফায় ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগে, 25শে মে ষষ্ঠ দফায় ভোট পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক এবং ঘাটালে, 1 জুন সপ্তম দফায় ভোট, ওই দিন বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপাড়া এবং ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুরে ভোট রয়েছে। একই সঙ্গে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার উপনির্বাচন হবে, ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। 26টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে এবং বিধানসভা সহ মোট 26টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। বরানগর এবং ভগবানগোলা পশ্চিমবঙ্গে ওই দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচন হবে আরও 12টি রাজ্যে। ভগবানগোলায় 7ই মে এবং বরানগরে 1 জুন উপনির্বাচন রয়েছে বিধানসভা। তৃণমূলের 1 দফা ভোটের দাবি নস্যাৎ। 1.5 মাস ধরে 7 দফায় ভোট ঘোষণা, নির্ঘণ্ট প্রকাশের পরই ক্ষুব্ধ শাসক শিবির। তৃণমূলের তরফে বরাবরই দাবি তোলা হয়েছিল এ রাজ্যে 1 দফা ভোট করা হোক, কিন্তু শনিবার সে দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে 7 দফায় ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল এবং কোভিড কালে 8 দফায় ভোট হয়। 24-এর লোকসভা নির্বাচনে 7 দফা ভোটের কি যুক্তি রয়েছে, প্রশ্ন তৃণমূলের। তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারে যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে, যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিবান যারা, তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলে, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি, তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারে। তৃণমূলের 30 থেকে 35টি আসন নিশ্চিত, আত্মবিশ্বাসী কুণাল। তাঁর কথায় বাম কংগ্রেস শূন্য পাবে, বিজেপিকে 4টি আসনে বেঁধে রাখার লড়াই করবে তৃণমূল, প্রত্যয়ী কুণাল ঘোষ। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42-এ 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়? কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে, শূন্য, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। 2024-এর লোকসভা নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবছর পুরুষের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা। মোট নতুন ভোটারের সংখ্যা বেড়েছে 11 লক্ষেরও বেশি। তালিকা থেকে বাদ পড়েছে 5 লক্ষের বেশি মৃত ভোটারের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে গুরুত্ব নির্বাচন কমিশনের।
I am just a governor. ফের অভিষেকের নিশানায় দিলীপ ঘোষ। বেলদায় জনসভা থেকে অভিষেক বলেন, দিলীপ ঘোষ শুধু নিয়মিত শরীরচর্চা আর মর্নিং ওয়ার্ক করছেন। যিনি মর্নিং ওয়ার্ক করতে চান তাকে সাংসদ হিসেবে মানবেন, নাকি বাংলার যে মেয়ে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করে তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? মর্নিং ওয়ার্ক করা দাদা পার্কে থাক, আর বাংলার মেয়ে দিল্লি যাক, বার্তা অভিষেকের। দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায়, যে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠাক। কোনো ভদ্রলোক বিজেপি করে না, বেলদা থেকে ফের অকপট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের এক হাত নিয়ে তিনি বলেন, তৃণমূলের আবর্জনা আমরা বর্জন করছি আর বিজেপিতে তা গ্রহণ করেছি, এবং বিজেপির সবাই চোর, দুর্নীতিগ্রস্ত, এমনটাই বলেছেন অভিষেক। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপি। বাড়িতে পড়ে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, মমতার দ্রুত সুস্থতা কামনায় ভেসে এসেছে একের পর এক বার্তা। আরোগ্য কামনা করেছেন সুকান্ত দিলীপ রাও। তবে আহত মমতাকে নিয়ে কটাক্ষ করতে পিছু হটেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করেন শুভেন্দু। এই ঘটনার নিন্দা জানিয়েছে তৃণমূল। অসম্মানজনক আচরণের নিন্দা করছে দিগবাহ হাসদা। দেখেছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পেয়ে চিকিৎসাধীন আছেন। আমরা রাজ্যের সমস্ত বাসিন্দা তার সুস্থতা কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু আজকে দুঃখের সাথে জানাতে হয়, একটা ভিডিও দেখলাম যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন, আমি মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই। কারণ একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, মানবিকতা বোধের অভাব থাকলেই শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা সেই অসুস্থ মানুষটাকে আক্রমণ করতে পারেন। আমরা আগেও দেখেছি, আজকেও আবার প্রমাণ পেলাম যে শুভেন্দু অধিকারী মানুষ নামে কলঙ্ক, মহিলাদেরকে সম্মান করতে জানেন না, মহিলাদেরকে বারবার তিনি বাজে ভাষায়, কুরুচিকর ভাষায় অপমান করেন এবং বাংলার মানুষ এর জবাব দেবেন, বাংলার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। 16 মার্চ দুপুর 3টের সময় ভোটের নির্ঘণ্টা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোলা চিঠি লিখেছেন। দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি। চিঠিতে প্রিয় পরিবার সদস্য হিসেবে সম্বোধন করেছেন তিনি। 10 বছরে একাধিক প্রকল্পের খতিয়ান চিঠিতে বিকশিত ভারতের জন্য প্রস্তাব চাইলেন নরেন্দ্র মোদী। ভারত জোড়ো ন্যায় যাত্রার 63তম দিন, আজই যাত্রার শেষ দিন। 14 জানুয়ারি মণিপুর থেকে শুরু যাত্রা। প্রায় 6600 কিলোমিটার যাত্রার পর মুম্বইয়ে শেষ হয় যাত্রা, এবং গত 2 মাসে 15টি রাজ্য, 100টি জেলায় পৌঁছেছে এই যাত্রা। 15টি জনসভায় এবং 70টি জনসাধারণের সভায় ভাষণ দিয়েছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। শেষ দিনে যাত্রা শুরু হবে থানে থেকে এবং সেখানে ভাষণ দেবেন রাহুল। তারপর যাত্রা মুম্বইয়ের দিকে রওনা দেবে। যাত্রায় ডক্টর আম্বেদকর স্মারক চৈত্যভূমিতে শেষ হবে। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই দপ্তরে হাজিরা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের। শাহজাহানের আরেক ভাই সিরাজকেও তলব। আর্থিক লেনদেন নিয়ে 21 মার্চ আলমগীরকে তলব ইডির। শাহজাহান ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এবং তার ভাই শেখ আলমগীরকে আটক করেছে সিবিআই। সন্দেশখালীতে নতুন করে বিক্ষোভ। রামপুর হালদার ঘেরি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।
আবাস এবং 100 দিনের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লার বিরুদ্ধে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সন্দেশখালীতে 12 জনের আইনজীবীর দল ন্যাজার থানায় অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটফুল এলাকায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরেওয়াল এবং নেতৃত্বে আইনজীবীর দল সেখানে পৌঁছায়। এলাকার মানুষের নানান অভিযোগ জমা নেবেন তাঁরা। সমস্ত অভিযোগ নিয়ে আদালতে মামলা করা হবে বলে জানান তারা।